নিউজ 18 বাংলা আপনার সঙ্গে বিপ্রীতি শঙ্কর। কয়লা কাণ্ডে ইডি তলব করেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। ইতিমধ্যেই প্রায় 2 ঘন্টা অতিক্রান্ত 10:50-55 নাগাদ তিনি পৌঁছে যান ইডি দপ্তরে। 2 ঘন্টা ধরে জেরা চলছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকালই আমরা দেখেছি তিনি কলকাতা থেকে দিল্লির উদ্দেশ্যে চলে যান। আজ ইডি দপ্তরে পৌঁছে গেছেন। এই মুহূর্তে সরাসরি আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি রাজীব চক্রবর্তী। রাজীব, প্রায় 2 ঘন্টা অতিক্রান্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ইডি দপ্তরে গিয়েছেন এবং যাওয়ার সময় তিনি বলে গিয়েছেন যে তদন্তে সমস্ত রকম সহযোগিতা করবেন। রাজীব, একদমই দেখো, আজকে সকাল 10:55 নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি জামনগর হাউস, যেখানে ইডির রিজিওনাল অফিস, সেখানে পৌঁছন এবং পৌঁছে সেখানে তিনি জানান যে তিনি ইডির তদন্তে সহযোগিতা করতে এসেছেন এবং ইডি তাকে যেমনটা ডেকেছিল তিনি সহযোগিতা করতে এসেছেন এবং তিনি সহযোগিতা করবেন। সকাল 11টা থেকে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে এবং এখন দুপুর 1টা বাজে, প্রায় 2 ঘন্টা অতিক্রান্ত হয়েছে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় ইডির মুখোমুখি হয়েছেন। এবং আমরা যতটুকু সূত্র মারফত ইডি থেকে খবর পাচ্ছি যে আরও কয়েক ঘন্টা কিন্তু এই জিজ্ঞাসাবাদ চলার সম্ভাবনা রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এই কয়লা কাণ্ডে তার সঙ্গে কি যোগ, তার ব্যাংক অ্যাকাউন্টে কোনো লেনদেন হয়েছে কিনা, তার পরিবারের তার স্ত্রীর অ্যাকাউন্টে কোনো লেনদেন হয়েছে কিনা এবং তিনি কাদের কাদের চেনেন এবং এই সমগ্র কয়লা কাণ্ড সম্বন্ধে তার কি ধারণা, এবং এই সিবিআই তাকে জিজ্ঞাসাবাদ করার পরে তিনি যা বলেছিলেন এবং ইডি তাকে জিজ্ঞাসাবাদ করবে, এই সব বিষয়গুলো কিন্তু খতিয়ে দেখা হবে যে এই তার মধ্যে কোনো অসঙ্গতি রয়েছে কিনা এবং তিনি সত্যি কথা বলছেন কিনা এবং তার ব্যাংক অ্যাকাউন্টের সত্যি কোনো তথ্য পাওয়া যায় কিনা, এগুলোই ইডি মূলত দেখার বিষয়। আমরা জানি যে ইডি আর্থিক লেনদেনের বিষয়টা দেখেন। এক্ষেত্রে ইডির এই কয়লা কাণ্ডে অর্থ তছরূপ হয়েছে, মানি লন্ডারিং। যখন আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছলেন, অর্থাৎ ইডি দপ্তরে পৌঁছানোর ঢোকার মুখে তিনি ঠিক কি জানিয়েছেন শুনুন। इन्वेस्टिगेटिंग एजेंसी के तौर पे मुझे बुलाया गया है। 6 तारीख का समन मुझे भेजा गया था और जैसे मैंने कहा मैं कोई भी इन्वेस्टिगेशन फेस करने के लिए तैयार हूँ। भाई वो अपना काम कर रहे हैं, हम यहाँ पे आए। तो जो सर आरोप लगे हैं आपके ऊपर, वो गलत हैं या जबरदस्ती? भाई मैं वो बहुत पहला दिन से साफ करके बताया हूँ। यहाँ जो ऑफिसर्स हैं उनकी जाँच करें। इन्वेस्टिगेटिंग एजेंसीज अपनी काम कर रही है और देश का नागरिक के हिसाब से हमको सबका उनका कोऑपरेट करना चाहिए। मैं इसलिए वहाँ पे आई, बाकी उनका काम है और देश की जनता तय करेगी। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি তলব নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ। দুর্নীতি হয়েছে কিনা সেটা জানার জন্য ইডি ডেকেছে, সেখানে গিয়ে সাফাই দিন। এখানে বলে তো লাভ নেই। আর অনেক নেতাকে ডেকেছে, আর অনেক নেতাকে আমরা টিভির সামনে টাকা নিতেও দেখেছি। তো সবাই তো খুব সৎ ওখানে, তাহলে এত ইডি আর সিবিআই ডাকে কেন ওদেরকে? আর তার প্রতিশোধ নেওয়ার জন্য এখানে আমাদের নেতাদেরকে ওনার ডাকছেন, কষ্ট দিচ্ছেন। হাইকোর্টে আপাতত স্বস্তি শুভেন্দু অধিকারীর। মৌখিক নির্দেশে শুভেন্দুকে কার্যত রক্ষা কবচ দিল হাইকোর্ট। কারণ সিআইডি তলবে এখনই কোনো পদক্ষেপের প্রয়োজন নেই। শুভেন্দু অধিকারীর মৌখিক নির্দেশে শুভেন্দুকে কার্যত রক্ষা কবচ দিল হাইকোর্ট। অর্ণব হাজরা আমার সঙ্গে রয়েছেন। অর্ণব, দেখো, শুভব্রত চক্রবর্তী দেহরক্ষী ছিলেন একসময় শুভেন্দু অধিকারী, সেই খুনের মামলা সিআইডি তদন্ত করছে এবং তাতে আজ সকাল 11টা নাগাদ সিআইডি সমন পাঠিয়ে ডেকে পাঠায় শুভেন্দু অধিকারীকে এবং এই বিষয়টি নিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করেন তার আইনজীবী। এবং সেক্ষেত্রে বিচারপতি রাজশেখর মান্তা স্পষ্ট জানিয়েছেন যে সিআইডির সমনের ওপর এই মুহূর্তে কোনো পদক্ষেপ করার প্রয়োজন নেই শুভেন্দু অধিকারীর। অর্থাৎ এই সমনে বিচলিত হওয়ার কিছু নেই শুভেন্দু অধিকারীর, যা কার্যত তার একটা রক্ষা কবচ বলে আইনজীবীদের অধিকাংশ মনে করছে। অর্থাৎ সিআইডি যে সমন পাঠালো সেই সমনটিকে খুব একটা গুরুত্ব দিল না কলকাতা হাইকোর্ট, যেহেতু এফআইআরটাই অর্থাৎ মাদার এফআইআর সেটাই কলকাতা হাইকোর্টের বিচারাধীন, সেটা বিবেচনা রয়েছে বিচারপতি। তাই এখনই কোনো পদক্ষেপ করার প্রয়োজন নেই, অর্থাৎ এই সিআইডি সমনের উদ্বেগ পরিধরার প্রয়োজন নেই শুভেন্দু অধিকারী, এমনটাই আশ্বস্ত করে জানালো বিচারপতি। এক্ষেত্রে এই মামলাটার চূড়ান্ত শুনানি আজ দুপুর 2টোয় রয়েছে। সেক্ষেত্রে নির্দিষ্ট আকারে নির্দেশ আকারে কোনো অবজারভেশন আসে কিনা রক্ষা কবচ নিয়ে, তাই এখন দেখার। ধন্যবাদ অর্ণব। এদিকে আজই সিআইডি তলব করেছিল শুভেন্দু অধিকারীকে, কিন্তু তিনি হাজিরা এড়িয়ে যান। সিআইডি দপ্তরে যাচ্ছেন না বিরোধী দলনেতা। সিআইডিকে মেল করে কথা জানিয়েছেন। সিআইডিকে মেল করে জানিয়ে দিয়েছেন যে আজ তিনি যাবেন না। সিআইডিকে মেল করে শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে মামলা যেহেতু হাইকোর্টের বিচারাধীন, সেই বিষয়টি নিয়ে সেই যুক্তি দিয়ে সিআইডিকে মেল করেছেন শুভেন্দু অধিকারী।
শুভব্রত চক্রবর্তী রহস্য মৃত্যুর মামলায় শুভেন্দু অধিকারীকে তলব করা হয়েছিল সোমবার সকাল 11টায় ভবানী ভবনে, কিন্তু শুভেন্দু অধিকারীর তরফ থেকে সিআইডিকে পরিষ্কারভাবে ইমেল মারফত জানিয়ে দেওয়া হয়েছে তিনি আসতে পারছেন না। তার কারণ হিসাবে দেখানো হয়েছে যে হাইকোর্টে যেহেতু মামলা বিচারাধীন রয়েছে এবং তারই সঙ্গে রাজনৈতিক বেশ কিছু কর্মসূচি থাকার কারণে শুভেন্দু অধিকারী আজকে ভবানী ভবনে তিনি আজকে হাজিরা দিলেন না। অর্থাৎ তাকে যে জিজ্ঞাসাবাদের জন্য সিআইডির আধিকারিকরা তাকে গত শনিবার একটি নোটিশ পাঠায় এবং সেই নোটিশ অনুসারে সোমবার অর্থাৎ আজকে ভবানী ভবনে সকাল 11টার সময় তার হাজিরা দেওয়ার কথা ছিল, কিন্তু তিনি এলেন না। কারণ রাজনৈতিক বেশ কিছু কর্মসূচি এবং তার সঙ্গে হাইকোর্টের যেহেতু বেশ কিছু বিচারাধীন মামলা রয়েছে সেই কারণেই তিনি হাজিরা এড়ালেন, এমনটাই কিন্তু বলা চলে। সব মিলিয়ে বলা যায় যে এর পরবর্তী ক্ষেত্রে এই শুভব্রত চক্রবর্তী যিনি কিনা এই শুভেন্দু অধিকারীর তৎকালীন নিরাপত্তা রক্ষী ছিলেন, সেই রহস্য মৃত্যুর ঘটনাতে পরবর্তীকালে সিআইডি সেখানে তদন্তভার হাতে নেয় এবং সিআইডি তদন্তভার হাতে নিয়ে বেশ কয়েকজন নিরাপত্তা রক্ষীকে জিজ্ঞাসাবাদ করে, তাদের বয়ান রেকর্ড করে। এবার শুভেন্দু অধিকারীকে সেই ঘটনাতেই তাকে তলব করা হয়েছিল যে খুন এবং 120B অর্থাৎ ষড়যন্ত্র এই ধারায় কাথি থানায় যে মামলা হয়েছিল তার পরিপ্রেক্ষিতে কিন্তু শুভেন্দু অধিকারী বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তিনি সেই হাজিরা এড়ালেন। পরবর্তী ক্ষেত্রে সিআইডি ঠিক কোন দিকে এগোবে সেটাই এখন দেখার। ক্যামেরায় কুণালের সঙ্গে অর্পিতা হাজরা, নিউজ 18 বাংলা, কলকাতা। এদিকে অশান্তি তদন্তে আরো 6 জনকে আটক করেছে সিবিআই। হাওড়ার ডোমজুর সেখানে রাজীব পল্লী থেকে 6 জনকে আটক করা হয়েছে। মূলত বাড়ি ভাঙচুর, মারধর এবং শ্লীলতাহানির অভিযোগে মামলা। যদিও সিবিআই এর তরফে একটি প্রশ্ন করা হচ্ছে যে ধর্ষণের চেষ্টার অভিযোগের ধারা কেন দেওয়া হয়নি। স্থানীয় থানা বিক্ষোভের মুখে বাড়ি ভাঙচুর, মারধর, শ্লীলতাহানির অভিযোগে মামলা, কিন্তু ধর্ষণের চেষ্টার অভিযোগের ধারা কেন দেওয়া হয়নি এই প্রশ্ন সিবিআই এর। স্থানীয় থানাকে জিজ্ঞাসাবাদ করবে সিবিআই যে কেন ধর্ষণের চেষ্টার অভিযোগের ধারা দেওয়া হয়নি, অর্থাৎ যেখানে মারধর, বাড়ি ভাঙচুর, শ্লীলতাহানির অভিযোগে মামলা করা হয়েছে, ধর্ষণের চেষ্টার অভিযোগের ধারা কেন দেওয়া হয়নি এটাই প্রশ্ন। স্থানীয় থানাকে জিজ্ঞাসাবাদ করবে সিবিআই। অর্পিতা হাজরা রয়েছেন আমার সঙ্গে প্রতিনিধি। অর্পিতা, সিবিআই ইতিমধ্যে আমরা যেটা জানতে পারছি যে থানাকে জিজ্ঞাসাবাদ করবে যে কেন ধর্ষণের চেষ্টার মামলা দেওয়া হয়নি, এখনো পর্যন্ত কি খবর পাচ্ছ অর্পিতা? দেখো, রাজ্যে ভোট পরবর্তী যে হিংসা সেই ঘটনায়, শ্লীলতাহানির ঘটনা, ঘর বাড়ি ভাঙচুর এবং মারধর হুমকির ঘটনায় ইতিমধ্যেই 6 জনকে আটক করেছে সিবিআই আধিকারিকরা। এবং সেখানে যেটা অভিযোগ যে ভোটের রেজাল্ট বেরোনোর পর ডোমচুরে এক বিজেপি মহিলার বাড়িতে, বিজেপি সমর্থক মহিলার বাড়িতে সেখানে দুষ্কৃতীরা এসে অকথ্য অত্যাচার চালায়, বাড়ি ভাঙচুর করে, হুমকি এবং সোনার গয়না লুট করে বলে অভিযোগ। সেই ঘটনা attempt to rape কেস কেন দেওয়া হয়নি, অর্থাৎ 376/511 অর্থাৎ attempt to rape বা ধর্ষণের চেষ্টার মামলা কেন রুজু হয়নি সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। সিবিআই আধিকারিকরা ইতিমধ্যেই এই সেকশনে মামলা করার জন্য তারা তৎপর। সেক্ষেত্রে এই ডোমচুর থানার যারা আধিকারিক তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে, কারণ যে সেকশনগুলো রয়েছে 341, 325, 379, 427, 506, 354 এবং 34 অর্থাৎ শ্লীলতাহানি, ঘরবাড়ি ভাঙচুর, চুরি, লুট এবং হুমকি, তার সঙ্গে অনেকে মিলে এই অপরাধ সংঘটিত করা অর্থাৎ 34 ধারা এই সেকশনে মামলা করা হলো। কিন্তু মহিলার যে গুরুতর অভিযোগ যেখানে কিনা তার বাড়িতে এসে এখানে দুষ্কৃতীরা ভোটের রেজাল্টের পর তার উপরে অকথ্য অত্যাচার চালায়, সেই ঘটনায় attempt to rape কেস অর্থাৎ যে ধর্ষণের চেষ্টার অভিযোগ 376/511 কেন অ্যাড করা হলো না তা নিয়ে কিন্তু যথেষ্টভাবে প্রশ্ন উঠছে এবং সেখান থেকেই ডোমচুর থানার আধিকারিকদের তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হতে পারে এবং সেক্ষেত্রে এই মামলায় এই সেকশন এবার কিন্তু সিবিআই অ্যাড করতে চলেছে। ধন্যবাদ অর্পিতা। আমরা কথা বললাম অর্পিতা হাজরার সঙ্গে। স্থানীয় বাসিন্দারা তারা কি বলেছেন শুনুন। সিবিআই ঢুকেছিল আর ঢুকেছিল 2 ঘন্টা ধরে ওনারা ঘরে আটকে রেখেছিল, এমনকি কোনো বাচ্চাকে পর্যন্ত বাইরে বেরোতে দেয়, এমনকি মেয়েদের নানা রকম অসুবিধা থাকতে হয় সেখানেও বেরোতে দিচ্ছিল। তারপরে ওনাদেরকে তুলে নিয়ে চলে যায়। কাগজপত্র আমরা দেখাই জামিন হয়ে গেছে ওনাদের, জামিনের কাগজপত্র। যখন আমরা জিজ্ঞেস করি যে কেন কোথায় নিয়ে যাচ্ছেন, ওনারা বললো আমরা এখানেই আছি। আমি যে আপনারা কি আমাদের এলাকায় আছেন? বললো না, আমরা আমাদের এলাকায় নেই। ঠিক আছে, তখন ওনারা বললো যে আমরা তুলে নিয়ে যাচ্ছি, আমরা এক্ষুনি ছেড়ে দেবো। সেই যে নিয়ে গেছে এখন অব্দি ফেরত পাঠায়। প্রিয়াঙ্কা সামন্ত, অক্ষয় সামন্ত, দেবু, মৌমিতা, তিলক সরকার আর রাজা, 6 জন। এখন আপাতত আরো 6 জনকে খুঁজছে।
ডোমজুড় থানার পুলিশ বাহিনী, সিআরপিএফ এবং সিবিআই এর আধিকারিকরা এসে তৃণমূল কংগ্রেস যাদের বাড়িতে যাদের নামে অভিযোগ ছিল তাদের বাড়িতে হানা দিল এবং ইতিমধ্যেই 6 জনকে তারা কিন্তু আটক করে ডোমজুড় থানায় নিয়ে গেছে। এদের বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ রয়েছে, মারধরের অভিযোগ রয়েছে, হামলার অভিযোগ, ভাঙচুরের অভিযোগ রয়েছে। এখনো পর্যন্ত নাম অর্থাৎ লিখিত হিসাবে 8 জনের নাম থাকলেও 6 জনকে তারা আটক করতে পেরেছে। এখনো পর্যন্ত 2 জনকে তারা খুঁজে পায়নি। অভিযোগ পাওয়ার পরে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছিল কিনা বা এই ঘটনা কোর্টে উঠেছিল কিনা সেগুলি দেখা হচ্ছে। এখনো পর্যন্ত যাদের আটক করা হয়েছে তারা কি এই ঘটনায় জামিন নিয়েছিল কোর্ট থেকে, সেই কাগজপত্র চেয়ে পাঠিয়েছে। যদি সেই কাগজপত্র দেখাতে না পারে তাহলে কিন্তু হয়তো আজকেই তাদেরকে গ্রেপ্তার করতে পারে সিবিআই। এই সিবিআই দল এই যে পদক্ষেপ তা নিয়ে কিন্তু এলাকার মহিলারা যথেষ্ট ক্ষুব্ধ হয়ে পড়ে, সিবিআই দলকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে। পরবর্তীকালে ডোমজুড় থানার পুলিশ এই মানুষজনকে সেখান থেকে সরিয়ে দেয়। এবার যোগমায়া দেবী কলেজের দিকে নজর রাখবো, কারণ সেখানে পড়ুয়াদের বিক্ষোভ চলছে। প্রতিনিধি উজ্জ্বল রয়েছেন এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি। উজ্জ্বল, ঠিক কি কারণে পড়ুয়াদের বিক্ষোভ? দেখো, দীর্ঘ সময় হয়ে গেল পড়ুয়ারা এখনো বিক্ষোভ দিচ্ছে। তারা ভর্তির দাবি, তাদের বক্তব্য যে সিলেক্ট হয়ে যাওয়ার পরেও তারা কেন ভর্তি হতে পারছেন না, মূলত সেই অভিযোগ তাদের রয়েছে এবং তারা এখানে ধর্নায় বসেছেন। তাদের বক্তব্য যে যতক্ষণ না পর্যন্ত তাদের এখানে ভর্তি নেওয়া হবে তারা কিন্তু সেখান থেকে উঠবেন না। ফলত এই জায়গায় দাঁড়িয়ে তারা যেরকম দীর্ঘ সময় ধরে তারা বিক্ষোভ প্রদর্শন করছে, একই রকমভাবেই কিন্তু এদিকে কলেজ কর্তৃপক্ষ তারা কি বলে সেদিকেও কিন্তু নজর রয়েছে। তার কারণ কলেজ কর্তৃপক্ষের কাছ থেকেই কিন্তু প্রত্যেকের কাছে মেসেজ গেছে যে তারা সিলেক্ট হয়েছেন এবং তারা ভর্তির জন্য টাকা জমা দিতে পারেন, কিন্তু তারপরেও কেন তারা ভর্তি হতে পারছেন না, এটা কিন্তু একটা বড় প্রশ্ন উঠেছে। এবং বেশ কিছু কলেজের সামনে বেশ কিছু ছাত্রী তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে, তাদের অভিভাবকরা রয়েছেন এবং তাদের প্রত্যেকেরই বক্তব্য যতক্ষণ পর্যন্ত সদুত্তর পাওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদেরকে বিক্ষোভ দেখানো, তারা বিক্ষোভ জারি রাখবেন। একেবারে উজ্জ্বল, আমরা দেখলাম যোগমায়া দেবী কলেজে সেখানে পড়ুয়ারা বিক্ষোভ দেখাচ্ছেন কারণ তারা ভর্তি হতে পারছেন না, এমনটাই দাবি তাদের। সমস্যা হচ্ছে বলে এসছি, উনি কোনো পাত্তা দিচ্ছে না, পুলিশের ভয় দেখাচ্ছেন আমাদেরকে। কেন আমাদের বলছে ডিসিপ্লিন মানা হচ্ছে না? সেই দিনকে 2 ঘন্টা 3 ঘন্টা ধরে কন্টিনিউয়াস হেল্প ডেস্কে ফোন করার পর কেউ প্রয়োজন মনে করেনি ফোনটা ধরার। ম্যামকে হ্যাঁ সিলেক্ট হয়েছে, আমাদের মেসেজও চলে এসেছে সিলেক্ট হয়েছি, যে প্রত্যেকের আইডি দিয়ে আলাদা আলাদা করে মেসেজ চলে এসেছে যে আমরা সিলেক্ট হয়েছি, অ্যাডমিশনের জন্য শুধুমাত্র পে করলেই হয়ে যাবে। যখন পে করতে যাচ্ছি তখনই ওখানে কেন দেখাচ্ছে সিট ইজ নট অ্যাভেলেবল, যেখানে ভ্যাকেন্সি রয়েছে। 30 অবধি নিয়েছে, 31 থেকে পুরো 130 ডেকে নিয়েছে জিওলজির ব্যাপারে। তো যদি সিটি না থাকে তো তুমি ডাকলে কেন আমাদেরকে? এত আশা দিয়ে ভেঙে দেওয়ার তো কারোর তো কোনো রাইটই। প্রিন্সিপালের কাছে আমরা গিয়ে প্রোটেস্ট করতে উনি আমাদের ধাক্কা দিয়ে বার করে দেন। উনি এই গেট অবধি এসে আমাদেরকে বের করে দিয়ে বলেন এইটা কলেজের ডিসিপ্লিন না, এই কলেজটা অন্য কলেজের মতন না, এই কলেজটা অনেক ডিসিপ্লিন আছে। অথচ উনি একজন প্রিন্সিপাল হয়ে আমাদের এতগুলো স্টুডেন্টের ভবিষ্যৎ নষ্ট করছে। এগুলো আমরা মানবো না। নিউজ 18 বাংলার খবরের জের, মেয়াদ উত্তীর্ণ স্যালাইন ব্যবহার হয়েছিল, এই খবর আমরা গতকালই দেখিয়েছিলাম। কুলতলিতে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ ছিল সরকারি হাসপাতালের বিরুদ্ধে, তদন্তের নির্দেশ ব্লক স্বাস্থ্য আধিকারিককে। নিউজ 18 বাংলায় খবর দেখাতেই তদন্তের নির্দেশ, জেলা স্তরে তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্য স্বাস্থ্য আধিকারিককে। গতকালই আমরা এই খবর দেখিয়েছিলাম যে কুলতলিতে সরকারি হাসপাতালের বিরুদ্ধে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ। অর্পণ মণ্ডল আমার সঙ্গে রয়েছেন। অর্পণ, গতকালই আমরা এই খবর দেখিয়েছিলাম, ঠিক কি নির্দেশ দেওয়া হয়েছে? দেখো, স্বাস্থ্য দপ্তরের ইতিমধ্যেই গতকাল এসএমইউতেও তিনি একটা নির্দেশ দিয়েছিলেন, ইতিমধ্যে তাদেরকে পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করেছিলেন তিনি, কোন সময় এই ওষুধ দেওয়া হয়েছিল, সেই সময় কারা কারা এখানে ছিলেন তার একটা রিপোর্ট দিয়ে পাঠানো হয়েছিল। দ্বিতীয় জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক তিনি আবার রিপোর্ট দিয়ে পাঠালেন, পূর্ণাঙ্গ তদন্তের যে রিপোর্ট সেই রিপোর্ট দিয়ে পাঠিয়েছেন। এবং পাশাপাশি ওই যে বৃদ্ধা তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন মাসুদা সরকার, তার শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন এবং পুলিশ এবং ফুলতলি থানার পুলিশও ঘটনাস্থলে এসেছিল, তারও রিপোর্ট দেওয়া হয়েছে যে
পুরো বিষয়টি কি, সেই পুরো বিষয়ে ঠিক কি ঘটেছিল, কেন এই ওষুধ এলো, মেয়াদ উত্তীর্ণ ওষুধ কোথা থেকে এলো, তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ধন্যবাদ অর্পণ। গতকাল আমরা ঠিক কি প্রতিবেদন দেখিয়েছিলাম দেখুন। শুক্রবার কুলতলি ব্লক হাসপাতালে ভর্তি হন মাসুদা সর্দার। অভিযোগ, তারপরে অবস্থা আরও খারাপ হতে শুরু করে। রোগীকে দেওয়া স্যালাইনের দিকে তাকাতেই চক্ষু চড়ক গাছ পরিবারের। পরিবারের দাবি, মাসুদা সর্দারকে যে স্যালাইন দেওয়া হয়েছে তার মেয়াদ ফুরিয়েছে জানুয়ারিতে। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে হাসপাতাল চত্বরে ক্ষোভে ফেটে পড়েন তারা। পরিবারের দাবি, হাসপাতাল কর্তৃপক্ষ প্রথমে অভিযোগে গুরুত্বই দেয়নি, ছবি সহ প্রমাণ দিতে মুখে কুলু পাটে। কিছুক্ষণ পরে দেখছি যে রুগী একেবারেই শেষাগত অবস্থা। আমার ভাগনা একটা শিখছে, দেখছি যে স্যালাইনটা ডেট ফেল। আমরা তখন আবার ডাক্তারবাবুদের কাছে যাই, গিয়ে বলার পরে ডাক্তারবাবু এরা বললো যে আমরা ছিলাম না, এর আগে যারা ছিল তারা এই কাজটা করেছে। বিএমওইচকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে একটা তদন্ত করতে, ওই দিন যারা ডিউটিতে ছিল করে একটা রিপোর্ট জমা দিতে ইমিডিয়েট। সিএমওইচ এন্ড থেকেও হয়তো একটা এনকোয়ারি একটা হবে, যারা দোষী থাকবে, দোষী যাদের প্রমাণ হবে সরকারি নিয়ম অনুযায়ী যেন ব্যবস্থা নেওয়া হবে। কারণ ওই এক্সপায়ারি ডেটের ওষুধ তো ওখানে থাকারই কথা নয়, কিভাবে থেকে গেল এটাই বিষয় আর কি, নেগলিজেন্সি। বিক্ষোভ সামাল দিতে হাসপাতালে যায় পুলিশ। কুলতলি থানায় অভিযোগ জানিয়েছে রোগীর পরিবার। কুলতলি থেকে ক্যামেরায় রফিকুল ঢালির সঙ্গে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা। আজ কৌশিকী অমাবস্যা, নিয়ম মেনে তারাপীঠ মন্দিরে পুজো। তবে এবার দর্শনার্থীদের জন্য মন্দিরের দরজা বন্ধ। করোনার কারণে ভিড় এড়াতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই মুহূর্তে আমরা সরাসরি যাব, প্রতিনিধি অক্ষয় ধীবর আমার সঙ্গে রয়েছেন সরাসরি তারাপীঠ থেকে। আমরা গত বছরে দেখেছিলাম অক্ষয়, যে তারাপীঠ মন্দিরে কৌশিকী অমাবস্যার দিন দরজা বন্ধ ছিল সাধারণ দর্শনার্থীদের জন্য, এবারও বন্ধ। ঠিক কি ছবি এই মুহূর্তে? দেখো, এই কৌশিকী অমাবস্যার এই বিশেষ তিথিতে রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ প্রতি বছর ভিড় করতেন তারাপীঠ মন্দিরে পুজো দেওয়ার জন্য, কিন্তু গত বছর ও এবছর দর্শনার্থীদের জন্য কিন্তু প্রবেশ নিষেধ। সেই কারণে কোনো দর্শনার্থী প্রবেশ করতে পারছে না, শুধুমাত্র সেবায়িতরা পুজো করছে। তারাপীঠ মন্দির কমিটির তরফ থেকে এবছর বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে এবং এলইডি স্ক্রিনের ব্যবস্থা করা হয়েছে এবং মা তারার যে পুজো, যে নিত্য পুজো হচ্ছে, সেই পুজো কিন্তু সেবায়িতরা এই এলইডি স্ক্রিনের মাধ্যমে তাদের যারা দর্শনার্থী আছে তাদের কিন্তু অনলাইনে পুজোর ব্যবস্থা করেছে। এবং এই বিশেষ তিথিতে সাধক বামদেব সিদ্ধি লাভ করেছিলেন এবং সেই যে একটা মনোকামনা নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ এখানে ভিড় করেন। এবং আজকে কি পরিবেশ, সে একটু কথা বলবো তারাপীঠ মন্দির কমিটির সেবায়িতের সাথে। আজকের কি অবস্থা? আজকের অবস্থা বলতে গেলে আজকে খুবই খারাপ লাগছে, কারণ আজকের দিনে লক্ষ লক্ষ ভিড়, লক্ষ লক্ষ ভক্তদের যে জয়তারা জয়তারা যে একটা আওয়াজের ধ্বনি, জনশূন্য তারাপীঠ। এবং তার সঙ্গে সঙ্গে আরও খারাপ লাগছে যে যে ক্ষুদ্র থেকে বৃহত্তম যে ব্যবসা সমস্তটাই বন্ধ হয়ে পড়ে আছে। তবু কিছু করার নাই, কারণ সরকারি বিধি নিয়ম মানতেই হবে। হ্যাঁ, ওটা আমরা ব্যবস্থা করেছি এই কারণে, কারণ প্রচুর ভক্ত যারা প্রত্যেকবার আসে তারা আসতে পারছে না 2 বছর ধরে। তাদের জন্য আমরা ব্যবস্থা করেছি যে হোয়াটসঅ্যাপে আমাদেরকে নামগোত্রটা পাঠিয়ে দিচ্ছে, আমরা তাদের নামগোত্র ধরে মায়ের কাছে পুজো আর্চা করছি এবং জয়েন্ট স্ক্রিনের মাধ্যমে তাদের ভিডিও কলিং করে দেখানো হচ্ছে। আমার নাম তারকনাথ রায়, মন্দির কমিটির সেবায়ত সঙ্গের একজন সদস্য। দেখো, মন্দির কমিটির যারা সেবায়ত আছে তাদেরও কিন্তু কোথাও একটা যেন মন খারাপ, তার কারণ প্রতি বছর লক্ষাধিক মানুষ যেখানে ভিড় হয় সেখানে ভক্ত শূন্য এবং তারাপীঠ মন্দির চত্বর ফাঁকা করছে, কোনো রকম ভক্তদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং ভক্ত শূন্য, সেই ভক্ত শূন্য নিয়ে কিন্তু এইবার একেবারে অক্ষয় আমরা দেখলাম মন্দির চত্বরের ছবি। এবার যেহেতু দর্শনার্থীরা ভেতরে প্রবেশ করতে পারছেন না, তাই তারাপীঠ থেকে সরাসরি নিউজ 18 বাংলায় দেখুন কৌশিকী অমাবস্যার সমস্ত ছবি এবং শ্মশানের ছবি। ঠিক কি আমরা জানি, এই কৌশিকী অমাবস্যার দিন শ্মশানের পরিস্থিতি কি আমাদের প্রতিনিধি অক্ষয় ধীবর তুলে ধরেছেন, দেখাবো। তন্ত্রপীঠ তারাপীঠে, তারাপীঠ মহাশ্মশানে এই শ্বেত শিমুল তলাতেই সাধক বামদেব তন্ত্র সাধনা করে মা তারার দর্শন পেয়েছিলেন। তারপর থেকে এই বিশেষ তিথিতে তারাপীঠে সাধারণ মানুষরা পুজো দিতে আসেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে। তবে
তারাপীঠ মহাশ্মশানে যে সমস্ত সাধকরা আছেন তাদের দাবি তন্ত্র সাধনার জন্য যে পরিবেশ দরকার সেই পরিবেশ একদম হারিয়ে গেছিল। সেই 100 বছর পুরনো সেই পরিবেশ ফিরে এসেছে আজ। তারা হয়তো বিশেষ হোমযজ্ঞ করতে পারবেন না সেটা ঠিক, তবে মা তারাকে মন থেকে তারা তারাপীঠ এই মহাশ্মশান থেকে তারা দিনভর ডাকবেন। তারাপীঠ মহাশ্মশান থেকে অক্ষয় ধীবর, নিউজ 18 বাংলা।